আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর নিতে পারছি না। এই চুপ করেন, আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি, বুঝলেন? সো এইসব কান্না আমার সামনে করেন না, আমাকে আমার মতো করতে দেন। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। আর রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার, আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন, জানো, আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনেন, আবার রেডি হন, আবারও আদর করব। জি, সরি তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করতে পারেন। আমি রেডি, আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সব কিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর আদিত্যের ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এটা স্বামীর ভালোবাসা না, তার দেহের লোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুইজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কত নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দিই। ছি ছি রিয়া, তুই এগুলো কি ভাবিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, এত ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর না অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ, যাব। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো আর এইদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর হাতে লেখা আছে তার দেহ বিক্রি করতে চাই। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরকা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নিবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি, এত টাকা? ওকে, সমস্যা নাই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যের বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতে আজ সারা রাত উনি আমাকে টর্চার করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যের বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো, এমনকি টাচও করব। সেখানে এত দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই বাসায় কেন নামলেন? আপনাকে এইটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলেই হয়ে গেছে। সেখানে আমার সম্পর্ক জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামালো।
রিয়া এটা দেখে একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছি, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি কোনো পতিতা মেয়ে, স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন। আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু তুমি কোথায়? আবুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আবুকে বাঁচানো যাবে না। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব, তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, হ্যাঁ আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না। আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি দেখেন, তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে, বিয়ে করব, তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে দুজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুজন আবার বাইক করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কে? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বু অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার দেনমোহরের টাকা দিলেই আমার চলবে, আর কিচ্ছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে। রিয়ার রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতে আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যাতে পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। আহ, কই ব্যথা পাইছেন দেখি। রিয়া আদিত্যের কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমর হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ড্রয়ারের ভিতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভানটা বের করে আদিত্যের কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভান লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরতে রিয়া কেঁপে উঠল। আদিত্য ব্যথার জায়গায় রিয়ার হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যের বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে কি এসে পড়বো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন গা, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় তো কেউ নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকা থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা।
রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিসটা পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যের মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরল। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা, কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে, আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে দিয়ে নাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিলে আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালে নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সব কিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সব কিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নেই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, আরে কান্না করেন কে? আপনার আব্বু অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি? আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে টাকা পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরল। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে তাড়াতাড়ি তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করবেন না। আমি ওইটাতে কান্না করি নাই। পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কইছে, কই দেখি আমি কাটবো। রিয়া আদিত্যের কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছি? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব? খাওয়াই দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের করে সব কিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইতে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিনও বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হইতে আপনার সাথে থাকা শেষ দিন। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন।
প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেইখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া আদিত্যকে খাইতে দিতে দিতে মনে মনে ভাবল। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যের কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলল, তারপর হাসি মুখে বলল, কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? হা হা হা, আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম এক রাতের জন্য। আমার কাজ শেষ, আপনারও আপনাকে মনে রেখে আমার কি লাভ বা আপনার কি লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যের এঁটো খাবার খেতে লাগলো, তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়ার রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোনে হাত দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল, আপু, কই তুমি? আবুর অপারেশন হয়ে গেছে আর আবু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আবুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে এসেছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিয়েন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শোনেন, নিজের খেয়াল রাখবেন। আর এই সব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিয়েন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এইসব পরে না। না, আমি অন্য জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমি জামা পাঠানোর কথা, আমি জামা পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হেজাব নিকাব পরে নিল। তারপর আদিত্যের থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভিতর চাপা কষ্টটা বুকের ভিতরে তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনো দিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্য রিয়াকে কিছু বিষয়ে অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটা আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে, উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য এইসব ভাবা বাদ, এই সাবজেক্ট এইখানেই ক্লোজ। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়ার দিয়ে ওই আবার বাহিরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে না পেয়ে রিয়া এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে এসেছে রূপাকে জানায়। রূপাও অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যের বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় নিয়ে এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে।
রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞাসা করলো। রিয়া বলল, ওইসব বাদ দে। ও আব্বু, তুমি সুস্থ হয়েছো, এতেই আমি অনেক খুশি। আমি জানতে চাইছি এত টাকা কোথায় পাইছিস? আব্বু যেখানে পায় না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা না ভালো লাগে, মেয়ের কান্না করতে দেখলে কার বা ভালো লাগে। কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো, রিয়া এমন কিছু করছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউই থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থাকে মরে যাওয়া অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে থেকে খেতে আমার ভালো লাগছে না রে। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া, খাওয়া দাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো। না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসের জব করি। রিয়াকে ভাবতে দেখে রিয়ার আব্বু আবারও জিজ্ঞাসা করলো। রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো, সাবধানে থাকিস। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকছে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তার কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না, ওরা নাকি অন্য কাজের মেয়ে দেখে রেখেছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললেন না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতেই থাক। এইভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি সেখানে কাজ করি, সেখানেই রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানেই কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়ার রাতের রান্নাটা ওই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়ল। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটেপুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে এলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে যে সব দিকে খেয়াল রাখবে।
আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে, ওদের রেখে এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিনও থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে উড়ে যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, খালা, এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ শেষ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বুও খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপর বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে সে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছিস অনেক, এমনও তো হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গহনা টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা মেয়ের কোনো ব্যাপারই ছিল না। তারপর মেয়েটাকে ধরে নেয়। আর শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি, আর ওরা দুইজন এখানেই থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে পর পর এসেছে দেখা করে যাবি, আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আম্বুর খেয়াল ভালো রাখতে পারে। তা ঠিক। আব্বুকে কিভাবে বোঝাবো সেটাই বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নেব। আচ্ছা যা, ঘুমাগা, রাত অনেক হয়ে গেছে, সকাল 6টার আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকালে 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল। চৌধুরী বাড়িতে গিয়ে দুজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে গিয়ে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখে সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি, ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়ার রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে যেখানে একবার এত ধমক, যেখানে আমাকে প্রথম দিন থেকে যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, এরপরও আমার প্রতি তার ভালোবাসা দেখা যাচ্ছে কেন?
রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়ার সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়ার সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতে রিয়া দেখে ওর রহিমা খালা। এই তুই কোন দিক দিয়ে মন দিয়ে হাঁটো স্যার, আর আমার কোমরটাই ভাঙবে নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, আপনি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে। তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ড্রয়িং রুমে গিয়ে সব কিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুজন নেমে বাড়ির ভেতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো নিয়ে পরে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভেতরে বসে আসছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে। হ্যাঁ কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল? এইটুকু ভিতরে এইটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরমও। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরী চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরী দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে টিপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সব কাজে সাথে সাথে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে, তাই সব কাজের বুয়া মিলে তাদের রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে টেবিলের উপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সেই আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটাই ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ ওই আসবে, আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে। ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনারা আসার সময় হয়ে গেছে।
চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস? বোন আপু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষ আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে, আর রিয়া সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইটহার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর্ষায় বাসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল, আর সালেহা চৌধুরী এদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো। হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুরবাড়িতেই চলে আসলাম। কিরে রে, কী ভাবিস? তাড়াতাড়ি চল, খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নেই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নেই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে পড়ে যেতাম, কানার মতো চলিস, চোখে কি দেখতে পাস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ওই ইচ্ছে করে দেয় নাই, তুই সেই অল্পতেই রেগে যাওয়া অভ্যাস গেল না। আম্মা তুমি কথা বলে না, তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছ। আর এ মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরও গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়, রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট্ট মানুষ কখন কি করে ওই নিজেই বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছো? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরী কাছে গিয়ে বলল, ম্যাম আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরের রান্না করে দিয়ে যাব? সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নেবে। তুমি যেতে পারো। ওকে। রিয়া চলে যেতে নিবে, তখনই আদিত্য বলল, দাদিমা, এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? এটা অনেক ভালো, এক মাসের সব দিকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া এইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না।
রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে। তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায় খাইছিস তোরা? আপু ঘরে আছে, তুমি খেয়েছো? না। আচ্ছা, রান্না করছস? হ্যাঁ এসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ভালো। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেল। রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যিই মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি বা কোথায়? এসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ না, তোর ইচ্ছা এখন থেকে এসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না? আব্বু, আমাকে আজ সব সত্যি বলবে? আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে? এইসব কি বলিস? যা, এখন থেকে আমি কিছুই বলতে চাই না। ওকে, বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যা বলছো, আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আবার কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায়নি, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু তোমরা পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে তোমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন, আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বু বান্ধবীর মেয়ে ছিল, আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোন সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাসায় আসলে দুজনই জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলেছিলাম, তারা রাজি হয়নি। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না। কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটোবেলা থেকে আমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা করব না বলে আব্বুকে জানিয়ে দিই। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুইটা অপশন দিয়েছিল। এই রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়ি থাকতে পারবো না, আর যদি পালিয়ে যায় তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দেবে। কোনোদিন যদি আমি ওই বাড়ি ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওইখানে আমি একটা জব নিই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরে যখন তুই আসবি, খুশিতে আত্মারা হয়ে যায়, সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হতে লাগে। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগতে লাগলো। আর ওইদিকে আমার চাকরিটা চলে যায়, আরও তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হইতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দিই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দিইনি। পরে ওর আম্মু আব্বু এসে ওকে নিয়ে যায়, আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গিয়েছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখিনি। তুই তোর আম্মুর কথা জিজ্ঞাসা করলে বলতাম তোর আম্মু মারা গেছেন। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছু হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নেবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু, তোমার কি হয়েছে? এমন
করছো কেন? আর কান্নাই বা করছো কেন? খই কান্না করছি, চোখে কিছু একটা পড়ছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দেই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভিতর থেকে ওর আম্মুর ছবিটা বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু, তোমার আর 2টা সন্তান কেমন আছে তা তো জানোও না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথাগুলো শুনে বলল, আপু, আমার নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মুর সংসার, আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? আপু, আমুর নতুন সংসার মানে? আরে, আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দেবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনছি তুমি কান্না করে এইসব বলছো। আরে দূর, তুই কি থেকে কি শুনেছিস? এখানে আয়, তোকে তেল দিয়ে দেই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞাসা না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে তারা দুইজন যাচ্ছিল, তখনই একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো। রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? আর একটু হলেই তো আপু লেগে যেত। গাড়ি থামানোর আগে জায়গা পায় না? রূপার কথা শেষ হলে আদিত্য বের হয়। রূপা আদিত্যের সঙ্গে ঝগড়া করতে যাবে, সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস? আপু, আমাকে ছাড়ো। বেয়াদবি করবো না মানে? আর একটু হলেই তোমার উপরে গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী, এত সুন্দর করে রাগ করতে পারে। বাহ, তা পিচ্চি তোমার নাম কি? স্টুপিড ছেলে, আপনার এত বড় সাহস আমার গায়ে হাত দেন? আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যের পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই বোন, মাথা ঠান্ডা কর, এসব কি করছিস? আরে, তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই। আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাতের কিছুটা অংশ সিলে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিয়ে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যের হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোট্টবেলা থেকে একটু রাগ বেশি। আরে না, আমি কিছু মনে করি নাই। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে রক্ত না ঝরছে? রিয়ার সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্য ছিলে যাওয়ার জায়গা বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু, তুমি এই বদমাশ ছেলেকে কেন নিজের ওড়না ছেড়ে বেঁধে দিলে? ও মা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছিঁড়ে গেছে খেয়াল আছে তোর? তোমাকে অমনি মারতে নিয়েছিল, তুমি তার হয়ে আমাকে বকা দিলে? তোমার সাথে কথাই নেই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, ওই পিচ্চি, দাঁড়াও, রাগ করো কেন? আর এই, আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাই নাই। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসেবে গেছেন বুঝলাম না।
আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। হা হা, আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি, কেন? আমার বাড়িটাই জন্য এমন করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দিবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নাই, আমি কেন ওনার উপরে রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও আপনার বোন তো চলে গেছে, আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুলিয়ে কথা বলে, হা হা হা। আদিত্যের কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যকে কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কিরে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল? আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে। কেন, ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুইটাই একটু বদমেজাজি। তুই ম্যামের উপরে রাগ না করে এইসব বলছিস নাকি? না, আমি ওইখানে কাজ করতে চাই না, আমার ওখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নেই, এখানেই কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানেই কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে, তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব। ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। চলো আসো তাহলে। জি। রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে আপনি বলার কি আছে? তুমি তুই করে বলতে তো পারোস, এত সম্মান দিয়ে কথা বলার কি আছে? রিয়া, এসেছো? জি ম্যাম। এই মেয়ে শোনো, আমাদের জন্য চা করে নিয়ে এসো তো। জি, আনছি। রিয়ার রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো, তোমার দেখি সব কিছু অনেক সুন্দর। ও শুনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবে? জি, আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। ও শুনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লাগছিল, আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি, ওই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। সবাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকাতে সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, আরে ধুর, তোমরা ভুল বুঝছো, যার হাতে সব রান্না মজা তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্য কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সব কিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেল। আদিত্যের আম্মু বলল, তুমি আদিত্য রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নিই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যের কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতে আদিত্য বলল,
কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? রুমে কি কি গোছাতে হবে সেটাও দেখানো যাবে। এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যাবে। রিয়ার রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওইটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না? আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যের থেকে ছাড়ানোর চেষ্টা করতে পারল না। আদিত্য রিয়ার 2 হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এসব করি? তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই, তাই আমার সম্পূর্ণ তোমার উপরে আমার অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দেই নাই, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। আশুজ্ঞা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন? আপনি তো মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এইটা আদিত্যের অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়তে আদিত্য ফোন কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্য সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ও ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া, কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করো, আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল, তখনই রুমা বলল, আম্মা, এই মেয়েটাকে কাজ থেকে সরিয়ে দিয়েন তো। এই মেয়েটার দিকে আদিত্য কেমনভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখে মনে হয় না কাজের মেয়ে। আসলেই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কে বলবে ও নাকি এই বাড়ির কাজের মেয়ে? একদম ঠিক বলেছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মীমন্ত একটা মেয়ে, কতটা সরল, যা বলা যায় তাই করে। এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাজ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো, আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। রিয়া ও রামুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু ওইসব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালেহা চৌধুরী ডাক দিয়ে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দিবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। সালেহা চৌধুরী ডাক দিয়ে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। রিয়া সালেহা চৌধুরী নিয়ে যেতে লাগলো। রাফি আড়াল চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম, কতই হট মেয়েটা। দেখতে মনে হয় ডানা কাটা পরি, চুলগুলো মাজার নিচেই চলে এসেছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতেই হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ওর রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথায় একটু টিপে দেবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়ার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধা শোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ও রামুর দিকে এক পলক তাকিয়ে আছে। রিয়ার খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে।
রোমা চোখ খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়ার চোখে পানি। রোমা কিছুটা অবাক হয়ে বলল, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করছি। তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে ওইভাবে জড়িয়ে ধরলে কেন? আর সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো, আবার এখন কান্না করছো? আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কিছু মনে করবেন না। রিয়ার কথা শুনে রোমার বুকের ভিতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রোমা রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি। আমি তো ভেবেছি আমার ওপরে রেগে আমার দিকে তাকিয়ে থাকো। আপনি আমার আম্মুর মতো আমাকে মারতে বকতে পারেন, সেইখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো, এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নাই। আচ্ছা, আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রোমা আর কিছু বলল না। রিয়া রোমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর ওইদিকে রোমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রোমার ঘুম ভাঙে, দেখে রিয়া ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রোমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না। আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রোমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাতে তো ঘুমাতে পারোনি, ঘুমাতে যাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করেছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতেই ধন্যবাদ দিতে হয় না। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? হ্যাঁ। রিয়া উঠে চলে গেল। রিয়ার রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ থেকে উঠে আদিত্যর রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুম ঘুম চোখে রোমার দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারা রাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম? নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন। তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি। বউগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দেই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি এত দুষ্টু কেন? যান নামাজ পড়তে। অনেক কিস করছেন, এখন যান। আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান, নামাজ পড়ে এসেছে, যেন আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। চা দেওয়ার নাম করে আসবেন, ওকে? ওকে, আসবো, এখন যান। রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাত ছাড়িয়ে গেলে রাফি আরো শক্ত করে রিয়াকে বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এতটা হট কেন গো? তোমাকে দেখলে খালি হাত হয়ে করতে ইচ্ছে করে। ছি ছি, কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে রোমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রোমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খুঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা তো বালিশের নিচে, ওই যে। রিয়া ফোনটা বের করে দিতে রোমা হেসে বলে, বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই। কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রোমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসেছে দেখে একটা মেয়ে এসেছে। রিয়ার বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবু নাত বউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এটা কে দিদিমা? আমি এই বাড়ির কাজের লোক। আপনি আমার সাথে আছেন। দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, আমাকে নিয়ে চলো।
রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলো। আদিত্য বলল, রিয়া আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্যর রুমে চলে গেল। রিয়া আদিত্যের রুমে যেতে আদিত্য রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই মেয়েটা কে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো? ও, ওইটা আমার হবু স্ত্রী। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। রিয়ার সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কেউর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ আর ওই আমার হবু বউ, ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না। আমি আমার বউকে ধরছি, তার সাথে রোম্যান্স করি। আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন, আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র। আমি আপনার স্ত্রী কোনোদিন হতে পারবো না। আমি এটা জানি, আপনার সাথে আমার যায় না। আর আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকায়েন না, এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হাঁ করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদু ভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো। ওই আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবে। ও আচ্ছা। রিয়া পিছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যের হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়ার নিজের অজান্তে বুকের ভিতরে ব্যথা অনুভব হতে লাগলো। দুজন রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান, আমাকে খাওয়াইয়া দাও না। আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়াইয়া দিবে। বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়াইয়া দাও। আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে তুলিকে খাওয়াই দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকিয়ে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেলে সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ, পোর গার্ল, ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো আবার মূর্খ, আমার কথা তো বুঝতেও পারছস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আর খারাপ করে দিস না। সালেহা চৌধুরী চলে যাওয়ায় ইশারা করে রিয়া চলে গেল। রিয়ার রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। দাদিমা, আমার বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাচ্ছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন। বা ভাবি, আপনি দেখি বিয়ে পাগল হয়ে গেছেন। পায়েকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করে না? রাফি, চুপ, ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা তো যেভাবে বলেছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে দেবরজি, আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এইসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলে গেছে বড়দের সামনে এসব বলতে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কি হবে? ওর যে নিজেদের কথা নিজেদের মুখে বলতে পারে, এটাই অনেক। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর থেকে বিয়ের সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে।
রিয়া আদিত্যের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রিয়া, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। রহিমা খালাকে ধরে বলল, কি রূপা, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? খালা ওই কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া সালেহা চৌধুরীর থেকে ছুটি নিয়ে যেতে লাগলো। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আর তোমাকে কেন যেতে হবে? ওই এলাকায় যেতে পারবে, তুমি যেও না। আদিত্যের হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার ক্যাবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ওই এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক এসেছে, এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। আব্বু, আমি রূপার সাথে দেখা করব। ডক্টর ভেতরে আছে, রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছে, জানি না ওর এখনও কী অবস্থা। ডক্টর বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হইতো না। আঙ্কেল, কান্না করেন না, রূপার কিছু হবে না, ওই তো ডাক্তার বের হইছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যা বললেন, রূপা অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া ক্যাবিনের ভিতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না, তোর বোন তোকে কিচ্ছু হতে দিবে না। আপু, আমি মনে হয় বাঁচবো না। আপু, তুমি আর আব্বু আমাকে ঠকালে কেন এভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ, তুই শান্ত হ, তোর কিছুই হবে না, তুই উত্তেজিত হইস না বোন। রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাইরে চলে আসলো। আব্বু, রূপা এসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ওই খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। তোর সাথে দেখা করার জন্য আমি ওরে পাগলামো দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দিই, আর ওই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে ওই খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখা বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দিই, আর ও দেখ ওর কী অবস্থা হলো। আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম? আব্বু, তুমি কান্না করো না, ওই সুস্থ হয়ে নিক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না ওই মিথ্যা নিয়ে বেঁচে থাক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করবো বুঝতে পারছি না, নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি, আমার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য ওদের কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলল, এই ছেলেটাকে? আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা, মানে? রাজীব সাহেবের বড় ছেলে। আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কত বড় হয়ে গেছে? আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে, আপনাকে চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা, আপনি বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, সমস্যা নাই। ইয়ে, তোরা যা, আমি এখনই আসছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যের ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ ওখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসার ভিতরে চলে গেল। সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিয়া বলল, জানি না কিভাবে, এখন সব আল্লাহ ভরসা।
তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কে? ওইখানে আব্বু আসছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়ার আব্বুকে কল দিয়ে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশেই থাকার চেষ্টা করি। কি তুই ওই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি এই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া! ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো শুনে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপার জ্ঞান ফিরেছে না, রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ। রূপার জ্ঞান ফিরছে না, রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যের বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা, তো আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। তোর কত বড় সাহস আমার গলায় থাপ্পড় দিস? তোকে তো আমি... রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যেই রিয়ার ওড়না টান দিয়ে ফেলে দিতে যাবে, তখনই আদিত্য রাফির রুমে এসেছে। এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসেছে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়েটার জন্য তুমি নিজের ভাইকে মেরেছো। ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সবসময় রাফির ঘরের আশেপাশে ঘুরঘুর করতো। ভাবি, আপনি বলেন, ভাইয়া আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করেছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও দেখি না। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি, একটা জিনিস খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হচ্ছে ওরা একে অপরের অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মধ্যে আছে। যাই হোক, শোনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুইজন রিয়াকে সারানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগী লোক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখছে সেই দিন থেকে আমার পিছু নিয়েছে। আমাকে আগে কেন বলেন নাই? আর একটু হলে কি হতো? বলে কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আসা যায়? রিয়ার কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়েও মারল না। আদিত্য বলল, এই আমার সামনে থেকে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্যের রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। রিয়া, তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজেও পাওয়া যায় না। রিয়া রাহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যের বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতে চলে আসলো।
রূপা আগের থেকে দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যের বিয়ের টেনশানে, আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বু কল করে রিয়া রিসিভ করলো। রিয়া তুই কোথায়? এখনই হসপিটালে চুলাই, রূপার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আর। রূপা ছটফট করছে খুব। রিয়া ওর আব্বুর কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার ক্যাবিনে ঝুঁকে রূপার কাছে গিয়ে যায়, রূপার সাথে কথা বলতে লাগলো। রূপার চোখ টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু, আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে? আপু, আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোটবেলা থেকে আম্মুর আদর পাইনি, তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু প্লিজ, আপু আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করে দাও। দূর পাগলি, তোর কিচ্ছু হবে না। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো। ডাক্তার এসেছে, রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল রূপা ওর মাকে দেখতে চাই, যেভাবে হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাইরে চলে আসে। রিয়ার আব্বু বলল, রিয়া তোর আম্মুর সাথে আমিও দেখা করতে চাই। না, আব্বু আম্মু অনেক ভালো আছে, আমি তাকে নিয়ে আসব, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্তও দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যের বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরে রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম, আমি কি করছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম, আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন, আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? চুপ, এত নাটক করবে না। তুই গতকাল রাতে আমার সাথে কি কি করছস সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে বুঝিস না? আর ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝে আমাকে মারলে। এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে? প্রায় সময় আমাকে রিয়া এমন বাজে ইঙ্গিত দিত। প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসেছে, আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ, কতদিনে নিজেকে ধরে রাখবো? রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে। রিয়া ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যের দিকে তাকালো আর বলল, বিশ্বাস করেন আমি এটা কোনো দিন করি নাই, আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না। তুলি রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, মিথ্যেবাদী, একদম মিথ্যে কথা বলবি না। বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছিস? ছি, আমি ভাবতে পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না? ছি। আম্মু, বিশ্বাস করো আমি এমন কাজ করি নাই। আম্মু, ওই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠো ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয় ফুপি? রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে উঠে তুলি বলল, হাউ ডেয়ার ইউ পুশ মি! রিয়া রেগে তুলিকে বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি আই উইল ব্রেক ইউর হ্যান্ড। আই এম সরি ফর ইউর ব্যাড বিহেভিয়ার। অর ডু আই হ্যাভ নো রেসপেক্ট বিকজ আই ওয়ার্ক ইন দিস হাউস? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলেছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো?
আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্ট রাখেন। আমার বোনের অবস্থা বেশি ভালো নাই। প্লিজ আপনি আমার সাথে চলেন, আমি আপনার পায়ে ধরছি। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে চলে যাও। তোমাকে যেন আমি আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি। রিয়া রুমার পায়ে ধরে বলল, দেখেন আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নাই। আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন। আমার বোনের অবস্থা খুব খারাপ, আম্মু আম্মু করে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলেন। খবরদার ফুপি, এই মৃত্যুকের কথা বিশ্বাস করবে না। ওই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুপি, দাদিমা ওকে এক্ষুনি চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকে বের করে দাও। তাহলে এইসব মেয়েরা ঠিক হবে, জীবনে কখনো যেন বড়লোক ছেলেদের ফাঁসাতে না পারে। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে গিয়ে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেটা আমি হজম করে নেব? আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকোস, তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছিস। আমার ধৈর্যের সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা, মেয়েদের সম্মান করতে শেখ। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগেই সব বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই নাই তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসেবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রোমার কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলো। রোমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে হবে না, রূপা আর এই দুনিয়াতে বেঁচে নেই। ওই ছেড়ে আমাদের অনেক দূরে চলে গেছেন। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বুর কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রোমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই। ওর বোন আসলেই অনেক অসুস্থ। মেয়েটা বড্ড মামা করছে। আমি দেখতে গেছিলাম। কি রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোনো হসপিটালে আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতরে কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভূত হচ্ছে। রোমা কিছু বলতে যাবে তখনই রহিমার ফোনে কল আসছে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নাই। রিয়া, কান্না করিস না, রূপা ঠিক আছে। খালা রূপা? কি হয়েছে রূপার? খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটি বলে কান্না করতে লাগলো। আর রহিমার কান থেকে ফোনটা পড়ে গেল। রোমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে। ছোট মেয়েটা এই অকালে চলে গেল, ভাবতেই কেমন কষ্ট হচ্ছে। কি রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে। রোমা বলল, আদিত্য, আমিও যাবো তোর সাথে। রোমা আদিত্যের সাথে সবাই ওদের সাথে যেতে লাগলো। রহিমার বাড়িতে গেলে রোমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না করছে। রিয়ার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রোমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে দরকার নাই,
এখনই এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নাই। আমার বোন চলে গেছে তো, ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি নাই। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো। রিয়া, আমি বুঝতে পারিনি যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যা নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছি, নাটকের ফলাফল দেখতেই তো পারছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যিই আর দরকার নাই। আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি। চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া, তুমি শান্ত হও। এই রূপা উঠো। এভাবে ঘুমিয়ে আসছো কেন? এই রূপা দেখো, তোমাকে আমি ধরছি। তুমি আমাকে মারবে না। এই রূপা উঠো না, এভাবে শুয়ে থেকো না। রূপা উঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও। আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আপনারা না মানলে কি যায় আসে? আমার বন্ধু চলে গেছে। যান, আপনার ফুপ্পিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতে রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওর জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। আমার ছোট বোনটা একটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। রূপা, রিয়া তোমার সন্তান। রুমা লুপার রাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ থেকে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা মা, আমাকে ক্ষমা করে দে রে মা। আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। ওই রূপা ওঠে, দেখ তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। হে রূপা, ওঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। হে রূপা, এইভাবে চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক না। হে রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। হে রূপা, ওঠ না রে মা, তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক না রে। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে দেখতে পেল ওই একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল। এই, আপনি এসব নাটক বন্ধ করে এখনই এই বাড়ি থেকে চলে যান। রিয়া, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলিসনি তুই আমার সন্তান? কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি এই বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরা মুখ দেখবেন, কোনটা? রিয়া, দাদু ভাই এভাবে বলে না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আপনাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতেই পেয়েছি। নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে তো উনি ভালোই আছে। সেখানে গিয়ে কেন ওনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে রিয়ার আব্বু বলল, রিয়া কান্না করিস না, আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপার অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এই সব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে।
আজ আমার বোনটা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়ার থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছেটা পূরণ করার। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলো, রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়ার 10 মিনিট পর ওই এই দুনিয়া থেকে বিদায় নেয়, এইটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন আর কারোর সাথে কথা বলে না, সারাদিন একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এইদিকে এই অবস্থার কারণে আদিত্যের বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যের সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যথ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই। তার বাবার স্ত্রী হয়ে দাদুর বাড়িতেই থাকতো। আর তার বড় খালামণি রাগের কারণ ছিল। তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে সেই কারোর সাথে ভালো করে কথা বলতো না। এদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসেছে, কাঁধে হাত ধরলো। রুমা, আজ আমি সব তো ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটাকে কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটা নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দেবো বল, যেখানে আমি নিজেই এটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বু দুইটা হাত ধরে বলল, শব্দ সামার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েটাকে অকালে হারাতে হতো না। আমার মেয়ে দুটা কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়িতে কাজের বুয়া হয়ে থাকতো না, আর আমাকেও না পাওয়ার আক্ষেপও থাকতো না। ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন যে তোমাকে রাগে বসে ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সব কিছু ঠিক করে নিতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নেই। এখন তোমাদের একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেইটা ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটা নিয়ে ভাবো। আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ওই রেগে যাচ্ছে, আমাকে ও সহ্য করতে পারছে না। এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকিস না, এর কাছে যাওয়ার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরও দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এটাই আমার ঠিক কথা বলেছ। তুমি তো ওর আম্মু, ওই যতই রেখে থাক না কেন তোমাকে ওই অনেক ভালোবাসে। দেখো, তোমাকে ওই ক্ষমা করে দেবে, তাই তুমি ওর কাছ থেকে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লায়া উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা একবার ভেবে দেখেছিস আমি তোদের মা। আমি যত খারাপ হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তাকে আমি 10 মাস 10 দিনই পেটে রেখেছিলাম। কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করবার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতেও পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর 2টা পায়ে ধরি। রোমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রোমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল।
আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। আচ্ছা এসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেবো। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রোমা নিচ থেকে খাবার নিয়ে আসলো। রিয়াকে খাওয়া দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমা খেয়ে বলল, আম্মু আমি পারছি না, আমার বুকের ভেতরটা চলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওর কবরে একা কিভাবে যে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে 2 জন কান্না করতে লাগলো। রিয়া আর রোমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রেখেছে। রিয়া ছাদের উপরে এক কানিতে দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। কেন? রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তুমি কেমন স্বামী? নিজেকে স্ত্রীর এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি তুলিকে বিয়ে করে সুখে থেকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু। কি আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাইয়া আমাকে মেরেছিল, যার কারণে রাগের বশে এমনটা করেছি। ওই পিকগুলো সব এডিট করেছিল। আমাকে ক্ষমা করে দিও, আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলেই ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের বাসায় গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর এদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেল। সন্ধ্যার দিকে তুলি আর আদিত্য বিয়ে পড়ানো শুরু করে দিল। আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বললে আদিত্য সাইন না করে বসে থাকে। আর এইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। সালেহা চৌধুরী আদিত্যকে বলল, কি ব্যাপার দাদু ভাই, সাইন কেন করছো না? আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে না করার কোনো ফিলিংস তো নাই? এক পর এক আদিত্যকে সবাই বলতে লাগলো। সাইন করতে আদিত্য কারো কথা না শুনে উঠে পড়ল। আদিত্য তুলের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বিবাহিত মানে? কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো। সবাই চিনে মানে? কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এইসব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসার আর আমার দরকার নাই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। বারবার এক কথা বলবে না প্লিজ। ওকে, বলবো না। আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ দেখেন, খুদাই বেহুদা কথা বলবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া, সত্যি তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই? তাহলে ও যে বলছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে?
আদিত্য আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনোই কোনো ছেলেদের সাথে মেশে নেই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। চুপ করে, আপনার সাথে আমার কিছুই হয়নি। কিন্তু রিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এইটা মিথ্যা বলছো। দেখো, আমি যে ছবিগুলো এডিট করেছি ওই সব ছবিগুলো মানুষ তুমি আর ভাইয়াই ছিলে। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে আদিত্যকে বলল, মানে ছবি এডিট করছো? কি বলছিস? সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে রিয়া আপুকে আমি প্রায় সময় ভাইয়ার রুমে যেতে দেখতাম, আর কিছুটা সন্দেহ হতো। তাই একদিন আমি ভাইয়ার জানালা দিয়ে লুকিয়ে সব দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করছে, রিয়া আপু একটাও কথা বলতেছিল না। রিয়া আপু ভাইয়ার সম্পর্কগুলো অনুভব করতে থাকে। আমি সেদিন পুরো অবাক হয়ে গেছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে, সেখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়াকে ফুপির মতো সবাই তাড়িয়ে দিতে পারে। তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আব্বু রেগে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া এসব কি বলছে রাফি? কি হলো, চুপ করে আসছিস কেন? কথা বল। রাফি যা বলছে তা কি সত্যি? তোমরা তো রাফির কথা শুনতে পেলে, আর রিয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো আমি মোটেও মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো তাহলে আঙ্কেল আরেকটা প্রমাণ দেই। আপনার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা রিয়া কোথায় পাইছে ওকে জিজ্ঞেস করেন তো। এক রাতের ভিতরে কিভাবে পেল? আদিত্য, চুপ করবেন প্লিজ। কেন চুপ করব বলো? এত টাকা কই পাইছিলে? রিয়া কোথায় পালাচ্ছিস? তোকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, তুই আমাকে বলছো না, এড়িয়ে যাচ্ছ। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যের বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করেছি ওইটা আমার দেনমোহরের টাকা ছিল। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই বিয়ে করে ফেলেছিস আমাদের না জানিয়ে, আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস। আব্বু, আমার ওইখানে উপায় ছিল না। আমি যদি টাকাটা না দিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবেই হোক টাকাটা দরকার ছিল। তাই বলে বিয়ে করে নিবি? আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আপনি আপনার মেয়ে বিয়ে কোর্সের জন্য মারছেন, আর সেই আপনাকে কতটা ভালোবাসে সেইটা আপনি জানেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল। সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে এত ভালো দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথা বলবে না। যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ওকে, আমি কিছু আর বলবো না। রিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না। যাকে এতটা কষ্ট দিলাম, তারপর সেই সব আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, কখনোই তোমাকে আর কষ্ট দিব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে, আর বিয়ে করলে ভালো কথা। তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে বলো না ওই তোমার স্ত্রী? আর রিয়া বা কেন তোমাকে স্বামী হিসাবে মানছে না? দাদিমা আসলে আদিত্য বলতে যাবে তখনই রিয়া বলল, আমি বলতে না করেছিলাম, আমি চাই নাই, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনো এত দূর আসতে দিতাম না। তাহলে আমি সবাইকে বলে দিতাম। যা বোঝার বুঝেছি আমি। কাজী সাহেব, ওদের দুজনকেই নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপরও তুমি কখনো প্রতিবাদ করো নাই। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে রিয়াকে আদিত্যের সামনে বসিয়ে দিয়ে দিল। আর এদিকে কাজী সাহেব সব কিছু ঠিক করে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলে তুমি কিছু মনে না করলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাইয়ার হবু বউ বলে কিছু বলি নাই। বিয়ে করতে পারি একটা শর্তে, লুচ্চা আমি ছেড়ে দিবে। তুলির কথা শুনে সবাই হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার বাইরে লুচ্ছামি করতে যাব কেন? বিয়ে তো করেই একবার দেখো তোমাকে কিভাবে রাখি। আদিত্যের আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে। রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ও হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তায় চলে গেল। বাসায় গিয়ে যার যার বাসর রুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে ওর কাজিনরা ধরে রেখেছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এই তোরা চড়বি? আমার না বাসর হইছে, রাফির তো হয় নাই। ওকে যেতে দে, আর সাথে তোদের মায়া হলে আমাকেও যেতে দে ভাই। আদিত্যের কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যের আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মু রোমা আদিত্যের আব্বু আম্মু আর রিয়ার আব্বু রোমা কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল, ওদের যেতে দাও, তোমরা ধরে রেখো না। সালেহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপরে রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। অতক্ষণ পর আসার সময় হলো? আমি কি করব? ওরা তো ছাড়তে চাইছিল না। ভালো, এখন ঘুমাও, যাও। ও মা, ঘুমাবো কে? বাসরাতে কেউ ঘুমায় নাকি? ইয়া, বাসরাত কয়বার করতে চাও? একবার হইছে, সারা রাত ঘুমাতে দাও নাই। এই বাসরাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে? তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার দুইটা হাত ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না করো নাই। আমি ইচ্ছে করে কাউকে কিছু বলি নাই। আমি মিথ্যা বলছি এই জন্য, আমার স্বামীর চরিত্রের বিষয়ে আমি জানি। আমি চাই নাই আমার স্বামীর চরিত্রের ব্যাপারে কেউ জেনে যাক, আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেইটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই, তাই আমি আমার স্বামীকে কারোর কাছে ছোট হতে দেখতে পারবো না। রিয়ার কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সেই দিন আমি শখের বসে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করি নাই। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। দুইজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল।